এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালি। আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, আজকে বিশাল ভূমিকম্প হলো, এই প্রসঙ্গে তো কথা বলতেই চাই, একটু প্রস্তুতি নিয়ে জানতে চাই নির্বাচনের সংক্ষেপে। আমাদের যে নেত্রকোনায় 5টি আসন, এই 5টি আসনে নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় ছিল। বিএনপি একটি বৃহৎ দল, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রাম কমিটি আমাদের রয়েছে এবং বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যেকটি নেত্রকোনা এলাকায় প্রত্যেকেই সক্রিয় ছিল। আন্দোলন এবং নির্বাচন এটা পাশাপাশি ভাবে আমাদের সেই প্রস্তুতিটা বিদ্যমান ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল মানুষ, যার কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আমরা বিএনপি নির্বাচনের জন্য সম্পূর্ণ মানসিকভাবে প্রস্তুতি রয়েছে, নেতাকর্মীরা প্রস্তুত, নতুন প্রজন্মের তারা উন্মুখ হয়ে আছে তাদের ভোটাধিকার কখন প্রয়োগ করবে। আচ্ছা, একটা বিষয় জানতে চাই, জনপ্রতিনিধিরা কিংবা যারা সমাজে নেতৃত্ব দেন তারা সবসময় আসলে নিয়ম তৈরি করেন কিংবা মানুষের কথা বলেন। এই যে আজকে এত বড় একটা ভূমিকম্প হলো, এরপরেও কি রাজনীতিবিদরা সচেতন হবেন না? আমি আসলে বলছি, যখন আমাদের ভবন তৈরি করা হয়, এটার সাথে অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত, অনেকগুলো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, কিন্তু রাজনীতিবিদদের একটা বড় ভূমিকা এখানে রয়েছে, যেন কেউ অন্যায় করতে না পারে, কেউ অনিয়ম করতে না পারে। সেই ক্ষেত্রে আসলে এই সচেতনতা, এই সততা কবে আসবে রাজনীতিবিদদের মধ্যে? এটা আসলে প্রথমে আপনি এটা দায়িত্বটা কিন্তু প্রশাসনিক যারা রয়েছেন, হ্যাঁ, আমি বলেছি সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান, এবং কখনোই কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যে আপনার কখনোই চাপ প্রয়োগ করে যে 10তলা বিল্ডিংটা 14তলা করে দেন, অথবা যেটার ভিত্তি নেই সেটাকে আপনার বহুতল ভবন করার এরকম কোনো সুপারিশ আমরা কখনো করি না, করলে সেটা গ্রাহ্য হয় না। এটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সার্ভে করে, তাদের পরিমাপ করে সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা সচেতন হতে পারি, আমরা অনুরোধ করতে পারি, প্রশাসনিক ক্ষমতা থাকলে সেটা আমরা দেখাশোনা করতে পারি, এইটুকু। কিন্তু এটা মূল একটা কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের। নিশ্চয়ই আপনার সাথে আমি একদমই একমত, কিন্তু রাজনীতিবিদদের তো একটা দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আসলে আমি প্রশ্নটি করেছেন, আপনি উত্তরও দিয়েছেন। আপনার এখানে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিশ্চয়ই আছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেশ শক্তিশালী। কি মনে করছেন, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আসলে আমি নেত্রকোনা 3 থেকে ধানের শীষের মনোনয়ন আমাকে দেওয়া হয়েছে। এটা নেত্রকোনা 3 না, নেত্রকোনা 5টি আসনে এখানে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতে ইসলামকে মনে করি না। কারণ তাদের এখানে ভোটাধিকার কম এবং অতীতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এখানকার অসংখ্য লোক শাহাদত বরণ করেছে এবং সেই রাজাকার আলবদর আল শামস তাদের দ্বারাও নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ইতিহাসগুলাই নেত্রকোনাবাসী ভুলে নাই। আর এখানে বিএনপি সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো আসনেই আসলে খুব কঠিন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা আমি মনে করি না। ভোটের ব্যবধান থাকবে লক্ষাধিক প্রত্যেকটি আসনে, 5টি আসনে। জি, বিএনপির যে 31 দফা রয়েছে সেটা তৃণমূলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, আপনার সংসদীয় আসনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, মানুষকে জানানোর ক্ষেত্রে আপনারা কি কার্যক্রম হাতে নিয়েছেন কিংবা জানাচ্ছেন কিনা মানুষকে? আমরা এটা 2 বছর শুরু থেকে 2 বছর যাবত এই সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে আমাদের নেতা তারেক রহমান, এবং আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা অসংখ্য, আমি বলতে পারি আমার নির্বাচনী এলাকায় প্রায় 2.5 লক্ষের মতো 31 দফা লিফলেট আকারে ছাপিয়ে আমার নির্বাচনী এলাকার 2টি থানা, কেন্দ্র এবং আটপাড়ায় আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং আমরা বলেছি যদি আমাদেরকে আপনারা আগামী সরকার গঠনের সুযোগ দেন, এর আলোকে আমরা সরকার পরিচালনা করব, এই কাজগুলো আমরা করব এবং এমন কোনো ঘর বাকি নেই যে আমরা লিফলেটগুলো পৌঁছাই নেই। আচ্ছা, একটা বিষয়, যে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, বিভিন্ন সময় আমরা কোন্দল লক্ষ্য করতে পারি, তৃণমূলে এখন যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের নিয়ে বিতর্ক দেখতে পারি। আপনার সেই আসনটিতে আসলে কি অবস্থা? আসলে আমাদের এখানে আসলে একটা প্রতিযোগিতা আছে। বিএনপি একটা অনেক বড় দল, এই দলের যোগ্যতা সম্পন্ন লোক অনেকেই রয়েছে, আমার সঙ্গেও যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাও যোগ্য, কিন্তু আসলে যোগ্যতার আলোকে সব থেকে বিচার বিশ্লেষণ করে অতীতে দলের জন্য ত্যাগ তিতিক্ষা সবকিছু বিচার বিশ্লেষণ করে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে
এবং আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, তারাও সেটা সাদরে গ্রহণ করেছেন। এবং এখানে দলীয় কোনো কুন্দল এখানে থাকবে না। একটু মন খারাপ হয়েছে কারো কারো, সেটা আমি চেষ্টা করছি তাদেরকে, যে দল যদি দায়িত্বে আসে, ক্ষমতায় আসে, এখানে শুধু এমপি পদই তো না, এখানে উপজেলা চেয়ারম্যান রয়েছে, মেয়র রয়েছে, বিভিন্ন জায়গায় সম্মানের সঙ্গে তাদেরকেও এখানে আপনার সুযোগ তৈরির সুযোগ আছে, এখানে প্রত্যেককে সম্মানিত করা। তো সেখানে আমাদের এখানে ওই রকম আভ্যন্তরীণ কুন্দল নেত্রকোনা জেলায় 5টি আসনে ওই ধরনের কোনো বিক্ষোভ হয় নাই, কোনো প্রতিবাদ হয় নাই, এবং সাধারণ মানুষ এটা মেনে নিয়েছে। প্রত্যেকটা 5টি আসনের কথা আমি বলতে পারি। আচ্ছা, যদি নির্বাচিত হন তাহলে আমি একটু জানতে চাই যে আজকে যেমন ভূমিকম্প হলো, আপনি বলছেন যে মানে এটা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব, কিন্তু রাজনীতিবিদ হিসেবেও তো অনেক কিছুর দায়িত্ব রয়েছে। সাধারণ মানুষকে অবশ্যই। সচেতন করা, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় তৈরি করা। এই যে ভূমিকম্প আজকে হলো, আপনার মধ্যে কি এই সচেতনতা বোধ তৈরি হলো যে আগামীতে যদি আপনি নেতৃত্বে আসেন তাহলে হচ্ছে এই বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করবেন? হ্যাঁ, অবশ্যই। এটা আসলে বিশেষ করে আমাদের মফস্বল এলাকায় নিয়ম নীতি মেনেই আপনার ভবনগুলো তৈরি করা হয়, কারণ হুম। এখানে 2 তলার বেশি, 3 তলার বেশি ভবন সাধারণত গ্রাম অঞ্চলে করা হয় না। কিন্তু সবচেয়ে আশঙ্কার বিষয় হলো ঢাকা। হুম। ঢাকা যেভাবে আপনার বাড়িঘর হয়েছে, সেখানে পর্যাপ্ত রাস্তা নেই। পুরাতন ঢাকার কথাও যদি বলেন, এখানে বড় ধরনের ভূমিকম্প হলে যে প্রাকৃতিক দুর্যোগটা হবে, এটা কাটিয়ে ওঠার মতো কিন্তু আমাদের লোকবলেই বলেন আর আমাদের সরঞ্জামাদি বলেন, সেটা কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। তো সেই হিসাবে জাতীয় সংসদে নির্বাচিত হলে আমি শুধু আমার নির্বাচনী এলাকার কথাই বলবো তা না, সমস্ত বাংলাদেশের কথাই আমি বলবো। এবং যারা সাধারণ মানুষ তাদেরকেও অনুরোধ করব সচেতন করার জন্য। আর প্রশাসনিক ভাবে যেন এর ব্যত্যয় না ঘটে, জবাবদিহি যেন চূড়ান্ত ভাবে তারা পালন করে, সেই ব্যাপারে অবশ্যই সচেষ্ট থাকবো, থাকা উচিত বলে আমি মনে করি। জি, রাজনৈতিক তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, আসলে সবকিছুই রাজনীতির মধ্যেই। আমি নেত্রকোনা গিয়েছিলাম, খুবই চমৎকার ল্যান্ডস্কেপ, এত সুন্দর যে ঘুরে বেশ ভালো লাগে। অনেক পর্যটন স্পট নেত্রকোনায় আছে এবং অনেকেই যান সেখানে ঘুরতে। কোনো পরিকল্পনা আছে এসব নিয়ে যে আরো উন্নত করার জন্য? আমাদের বিশেষ করে নেত্রকোনা জেলায় দুর্গাপুর এবং কলমাকান্দা, হুম। সেটাকে আপনার এখানে মনে করেন যে আবাসিক ব্যবস্থাটা খুব অপ্রতুল। আমি ব্যক্তিগতভাবে আমি যখন আপনার কলমাকান্দা গিয়েছিলাম, অনেকেই আমার পরিচিত জন আসতে চায়, তাদেরকে নিয়ে গিয়েছি। এখানে থাকার কোনো সুন্দর ব্যবস্থা নেই, এবং ডাক বাংলোর 2টো রুম রয়েছে শুধুমাত্র, সেটাও অধিকাংশ সময় সংস্কারের অভাবে মানুষজন মানে এটা থাকার মতো উপযোগী না। আমি জেলা প্রশাসনের মিটিংয়েও সেদিন আমি বললাম, যে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে জেলা প্রশাসক মহোদয় সেটা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, এটা হওয়া উচিত। এখানে মানুষ যাওয়ার পর যেন থাকার একটা ব্যবস্থা থাকে, অন্তত ফ্রেশ, অন্তত হাত পা ধোয়া, টয়লেটের ব্যবস্থাটা এটা আর একটু উন্নত করা প্রয়োজন, এবং সেটা আমরা সচেষ্ট, প্রশাসন আমরা সকলেই একমত। ইনশাল্লাহ সেটা একটা সুন্দর একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হতে পারে। দুর্গাপুর এবং কলমাকান্দা উল্লেখযোগ্য জায়গা এই দুইটা। জি। আরেকটা হলো হাওড় এলাকা। হুম। হাওড় এলাকা রয়েছে আমাদের খালিয়াজুড়ি, মোহনগঞ্জ। সেখানে খালিয়াজুড়িতেও আপনার একটা সুন্দর একটা পর্যটন কেন্দ্র হতে পারে। এই 2টা স্পট আসলে দৃষ্টিনন্দন, দেখার মতো, লোকজন আসতে চায়। জি, তার মানে হচ্ছে হাওড় এলাকা যখন বললেন, তো হাওড়ের সঙ্গে আসলে কৃষিও সম্পৃক্ত, মাছ কিংবা হচ্ছে কৃষি ফসল, মানে 31 দফার মধ্যে কিন্তু কৃষির বিষয়টিও রয়েছে। যে এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আপনারা সচেতন? কৃষকদের কিভাবে আপনারা সচেতন করছেন, কিভাবে কৃষকদের কানেক্ট করছেন আপনারা? আমার ব্যক্তিগতভাবে যে পরিকল্পনা, আমাদের এখানে কোল্ড স্টোরেজের ব্যবস্থা নেই, কিন্তু আমাদের এখানে একটা উল্লেখযোগ্য একটা জাম আলু যেটাকে বলে, এটা সারা বাংলাদেশে সমাদৃত, যেটা দেশি জাম আলু, এটা নেত্রকোনাতেই হয়। সেই জাম আলুটা যদি আমরা সংরক্ষণ করতে পারি, পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে টমেটো উৎপাদিত হয়, শসা উৎপাদিত হয়, ক্ষীরা উৎপাদিত হয়। এগুলা যদি আমরা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারি, তাহলে কৃষকরাও তাদের ন্যায্য দামটুকু পাবে। এবং আমার একটা স্বপ্ন যে একটা সুন্দর একটা বড় আকারের একটা কোল্ড স্টোরেজ করার, অন্তত কমপক্ষে একটি। আর হাওরে যে পরিমাণ মাছ রয়েছে, এই মাছটাও যদি আমরা প্রক্রিয়াজাত করে আমরা রপ্তানি করতে পারি ঢাকায় বা বিভিন্ন জায়গায়, সেটাও আপনার মাছ চাষিরাও যেরকম একটা মূল্য পাবে ভালো, আপনার চাষিরা যেরকম মূল্য পাবে, এই ধরনের একটা চিন্তা আমার রয়েছে কোল্ড স্টোরেজ করার ব্যাপারে। জি, নানা পরিকল্পনার কথা আপনারা জানলাম। আমি একটু এনসিপির বিষয়ে আসতে চাই, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর আপনার পার্সপেক্টিভ থেকে আসলে কি অবস্থা? আপনার কি মনে হয়? জামায়াত ইসলামের কথা আপনি বলেছেন, এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি অবস্থা? আসলে এনসিপির সংগঠন আসলে আমার এলাকায় উপজেলায় আছে কিনা আমি জানি না, বা কারোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয় নাই।
নেত্রকোনাতে মাঝে মধ্যে এরকম এক দুজনের সঙ্গে সাক্ষাৎ হয় যারা প্রতিনিধিত্ব করেন বিভিন্ন অনুষ্ঠানে। এর বাইরে তাদের কোনো অফিস আছে সেটাও আমার জানা নেই। নেত্রকোনাতে কোনো এনসিপির অফিস নেই, বা তাদের কোনো মিছিল সমাবেশ এ ধরনের কোনো কর্মকাণ্ড হয় না। কেন্দ্রীয়ভাবে একবার এসেছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তখন একটি সভা হয়েছিল। এছাড়া আর কোনো সভা সমাবেশ হতে শুনি নেই কখনো নেত্রকোনা জেলায়। জি। আরেকটি বিষয়, আসলে অনেক প্রশ্ন, আসলে প্রশ্ন শেষ হয় না, অনেক সময় দেখা যায় যে না, না। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটু আমি প্রশ্ন করতে চাই, মানে আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে আমি জানতে চাই। নির্বাচন সামনে, ফেব্রুয়ারিতে আর কয়েক মাস, আপনার না, কি মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সব ঠিক আছে? না, আলহামদুলিল্লাহ, এখানে নেত্রকোনা আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এখানে প্রশাসনিক ভাবে যারা রয়েছেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় যারাই এসেছেন বা যাচ্ছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এই আইন শৃঙ্খলা কোনো ধরনের অবনতির আশঙ্কাও করছি না, এবং তারা সচেষ্ট, সার্বক্ষণিকই তারা নজরদারির মধ্যে রাখেন। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, রাজনৈতিক কোনো সহিংসতা নাই। গত 15 মাসে জামাতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো ধরনের কোনো দ্বন্দ্ব সংঘাত হয়নি। আর অন্যান্য সংগঠন তো উল্লেখযোগ্য নেই, এনসিপি বা অন্যান্য সংগঠন এরকম নেই এখানে। জি। এখন পর্যন্ত বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচনের সময় আসলে কেমন আশা করছেন? সুষ্ঠু নির্বাচন আশা করছেন কিনা, কি অবস্থা? না, ইনশাল্লাহ আমি সুষ্ঠু নির্বাচন হবে আশাবাদী। এই প্রশাসন যেভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, পাশাপাশি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও যদি সুন্দর ভূমিকা পালন অতীতেও রেখেছে, এবং আগামী নির্বাচনও তাদের ভূমিকা ইনশাল্লাহ সুন্দর ভূমিকা থাকলে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না, এটা আমি বিশ্বাস করি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য।